বিএনপি উচ্চ পর্যায়ের একটি দল বৈঠক করেছেন এবং কোনো একটি একক দলের সঙ্গে এ যাবৎকালে গত ৮ মাসের মধ্যে এবারই প্রথম প্রায় 2.25 ঘন্টা কন্টিনিউয়াস আলাপ হয়েছে, আলোচনা হয়েছে। এবং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করার জন্য তার উপদেষ্টাদের মধ্যে বেশ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে আলাপ আলোচনায় বেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্বেলিত মনে হয়েছে, আনন্দিত মনে হয়েছে, আত্মবিশ্বাসী মনে হয়েছে এবং তিনি স্পষ্টতই যাদের সঙ্গে কথা বলছিলেন তার প্রতিপক্ষ তাদের উপরে প্রভাব বিস্তার করছিলেন। এই প্রথম যেটি আমি দেখলাম যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অতীতে যে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন, অনেক সময় তার ভালো লাগেনি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মুখভঙ্গি অনেক সময় রূঢ় ছিল। কিন্তু এই প্রথম দেখলাম যে তিনি খুবই হাসি খুশি, তিনি অত্যন্ত সাবলীল এবং একই সঙ্গে তিনি যাকে বলা হয় তার যে বসার ভঙ্গি এবং আই কন্ট্যাক্ট সব কিছুতে মনে হচ্ছে যে তিনি নিজেকে সামলে দিয়েছেন, তিনি যা বলছেন তা ওন করছেন এবং তিনি একটি সুনির্দিষ্ট গোল নিয়ে তিনি এগোচ্ছেন। তো তার সেই যে ব্যক্তিত্ব, তার যে বক্তব্য, তার কথা, তার সঙ্গে তাল মিলিয়ে মির্জা ফখরুল সাহেব তার সঙ্গে মেইন পার্টে কথা বলছিলেন, তিনিও হাসতে বাধ্য হয়েছেন, তিনিও তার সঙ্গে সাবলীল হতে বাধ্য হয়েছেন এবং কথাবার্তা এই 2 ঘন্টা চালিয়ে নিতে বাধ্য হয়েছেন। আর অদূরে যারা বসেছিলেন, যেমন মির্জা আব্বাস সাহেব বসেছিলেন, তারপরে সালাউদ্দিন সাহেব বসেছিলেন, প্রায় সকলেরই মুখ ছিল ভার। তারপর তারা কি বলেছেন আমরা ইন ডিটেলস জানি না, তবে কয়েকটি সংবাদ মাধ্যমে যেটা এসছে যে তাদের যে আলাপ আলোচনাগুলো তারা কতগুলো সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন। যেমন প্রশাসনের বিভিন্ন স্তরে বিএনপি লোকদেরকে নিয়োগ দেওয়া হয়নি, অন্য বিএনপি যারা বিরোধী লোক রয়েছে তাদেরকে বেশি নিয়োগ দেওয়া হয়েছে। স্পষ্টতই জামাতকে ইঙ্গিত করে বলা হয়েছে যে প্রশাসনের বেশিরভাগ ক্ষেত্রে জামাতের লোকজন কাজ করছে, বিএনপির লোকজন কাজ করছে না। এরকম একটা প্রশ্ন যে হতে পারে, এই জন্য সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিনিধি দল, মানে তার যারা সাহায্যকারী, তারা সবাই প্রস্তুত ছিলেন এবং তারা কোন কোন পদে বিএনপির লোক নিয়োগ লাভ করেছে, কারা নিয়োগ লাভ করেছে, কয়টি পদে নিয়োগ লাভ করেছে এবং এই সকল নিয়োগ দিতে গিয়ে সরকারকে কি পরিমাণ ফাইট করতে হয়েছে এবং বিপদে পড়তে হয়েছে, এই কথাগুলো টু দি পয়েন্টে তারা সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দিয়েছেন। এই অ্যান্সার পাওয়ার পর বিএনপির পক্ষ থেকে কাউন্টার কোনো জবাব দেওয়া হয়নি। এরপর যখন বিএনপির মামলাগুলোর ব্যাপারে কথা তোলা হলো, এটাও ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল তাদের একটা পূর্ব প্রস্তুতি ছিল এবং তারা একেবারে এ যাবৎকালে কয়টি মামলার জন্য দরখাস্ত করা হয়েছে এবং এই মামলাগুলো কোন প্রক্রিয়াতে এগোচ্ছে এবং ইতিমধ্যে কতগুলো মামলা প্রত্যাহার করা হয়েছে, কোনগুলো অন দ্য ওয়েতে রয়েছে এবং কি কারণে এই ঘটনাগুলো ঘটছে, এই ব্যাপারে যখন তারা খোলামেলাভাবে কথা বলেছেন, তখন যেহেতু বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে তারা বুঝে গেছে যে এর সাথে দ্রুততমভাবে আর সম্ভব নয়। আমি শুধু এই দুটো উদাহরণ দিলাম, এর বাইরে আরও অনেকগুলো বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রায় সব আলোচনাতেই বিএনপি যত ক্রোধ নিয়ে, যত রাগ নিয়ে, যত অভিযোগ নিয়ে সরকারকে লায়াবল করার চেষ্টা করেছে, সরকার সেটা খুবই একেবারে ম্যাথমেটিক্যাল টার্মে বা ম্যাটিকুলাসলি সেটা রিটার্ন দিয়েছে। ফলে ওই বৈঠকে সময় বেড়েছে, আলাপ আলোচনা বেড়েছে, খোঁজ গল্প বেড়েছে, খাওয়া দাওয়া বেড়েছে, খানাপিনা বেড়েছে। 2 ঘন্টার মধ্যে হয়তো অনেকে বাথরুমে গেছেন, ওয়াশরুমে গেছেন, তো এরপরে তারা বের হয়ে এসেছেন। কিন্তু ওখানে বসে তারা যেভাবে একটা মনোভাব নিয়ে গেছেন যে না হয় এসপার, না হয় ওসপার, আজকে কিছু একটা করিয়ে আসবো এবং এখান থেকে বের হয়ে আমরা কিছু একটা দেখিয়ে দেবো। কিন্তু মিটিংয়ের মধ্যে আমরা যে ছবি দেখেছি, অডিও দেখেছি, ভিডিও দেখেছি, তাতে মনে হয়েছে পুরো বৈঠকটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ন্ত্রণে ছিল এবং তিনি যেভাবে চেয়েছেন ওভাবে আলোচনা হয়েছে এবং তিনি যেভাবে শেষ করতে চেয়েছেন ওভাবে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তো আমার নিজের কাছে আশ্চর্য লাগে যে এই বৈঠক শুরু হওয়ার আগে আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন কিনা। আমি তো আসলে সব কথা এইভাবে ডাইরেক্টলি বলি না, অনেক আগে থেকে ঘুরিয়ে পেঁচিয়ে বলি, যারা বুঝেন আর যারা না বুঝেন তারা গালাগাল করেন। তো আমি আমার মতো করে বলে যাই, বিকজ এটা আমার কাছে নিরাপদ মনে হয়।